সুপ্রিয় দর্শক, আমি মুস্তফা দানিশ স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আজকের বিষয় তিস্তা ঝুলেই থাকবে, আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন হুমায়ুন কবির, সাবেক রাষ্ট্রদূত। মাঝখানে আছেন ডক্টর জাফর আহমেদ খান, সিনিয়র সচিব, পানি সম্পদ মন্ত্রণালয়, এবং ওই প্রান্তে আছেন প্রকৌশলী ইনামুল হক, পানি সম্পদ বিশেষজ্ঞ। তবে আলোচনা শুরুর আগেই চলুন দেখিনি এখনকার প্রধান শিরোনামগুলো। মুফতি হান্নান ও তার সহযোগীর মৃত্যু পরোয়ানা পাঠানো হলো সিলেট থেকে কাশিমপুর কারাগারে। ফাঁসি কার্যকরে প্রস্তুত কারা কর্তৃপক্ষ, ব্রিফিংয়ে আইজি প্রিজন। সোহেল রানাই বান্দরবানের বাইশারিতে বৌদ্ধ ভিক্ষুক সহ বেশ কটি হত্যাকাণ্ডে অংশ নেয় তথ্য পুলিশের। ঢাকা থেকে 4 জনকে নিয়ে দেয়া হয় আত্মঘাতী হওয়ার প্রশিক্ষণ। হত্যা ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতা দখলকারীরা শিক্ষার্থীদের হাতে অস্ত্র তুলে দিয়েছিল বললেন প্রধানমন্ত্রী। 233 জন শিক্ষার্থীকে দেয়া হলো স্বর্ণপদক। ভারত সফরে তিস্তা চুক্তি না হলে যে কোনো চুক্তি অর্থহীন, মন্তব্য মির্জা ফখরুলের। আগের দিনের বক্তব্য থেকে সরে পানি সম্পদ মন্ত্রী বললেন এটি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয়। এবং মধ্যপ্রাচ্যের এয়ারলাইন্সগুলোর সঙ্গে ব্যবসায় টিকতে না পেরে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য এক হয়ে বিমানে ইলেকট্রনিক্স বহন নিষিদ্ধ করেছে, মত বিশ্লেষকদের। ইনাম ভাই, আপনাকে দিয়ে শুরু করি। এই তিস্তা ঝুলে আছে 7 বছর ধরে, আমরা দেখছি প্রধানমন্ত্রী আসছে যাচ্ছেন, সবকিছু হচ্ছেন, ওনারা বলছেন অভ্যন্তরীণ সমস্যা, এ কারণে হচ্ছে না। আমাদের কি হবে? আমরা এরকম ঝুলেই থাকবো আরো কিছুদিন মানে কি অনির্দিষ্টকাল। কিন্তু তিস্তার তো একটা বড় ইম্প্যাক্ট আমাদের উপরে আছে। অবশ্যই ইম্প্যাক্টের কথা বলছে এটাকে। আমাদের তো অলরেডি জনগণের মধ্যেও এক ধরনের দুই ধরনের মতামত হয়ে গেছে। একদল ওই তিস্তা চরে দাঁড়িয়ে বলছে যে আমাদের পানি দরকার নেই, জমি জায়গা যাচ্ছে, আমরা ফসল বেশি করতে পারবো, বেশি এলাকা ধরে ফসল করতে পারবো। আমরা না হয় পরিবেশবাদীরা বলছি যে তিস্তার পানিটা দরকার, যার জন্য জলজীব মরে গেল, ওখানে মাছ টাছ কিছু নেই। জেলেদের কথা তো আমরা জেলেদের আমরা অনেক আগে হারিয়ে বসে আছি, কিন্তু আমরা তো এখনো আছি, আমাদের তো এখনো মাছ টাছ দরকার আছে, কিংবা একটা পরিবেশের দরকার আছে। অর্থনীতিতে আমাদের একটা বড় ধরনের ক্ষতি হচ্ছে। উত্তরবঙ্গে এই তিস্তার পানি দিয়ে সমস্ত বরেন্দ্র অঞ্চলের যে ভূগর্ভস্থ পানির স্তর, সেখানে এটা যোগান হয়। তো সেখানে পানি যখন কম, ওই ভূগর্ভস্থ পানির স্তরটা নেমে যাচ্ছে। এর ফলে ওই ডিপ টিউবওয়েল দিয়ে পানিটা যে তুলে সেচ, অনেক খরচ বেড়ে যাচ্ছে। অনেক জায়গায় যে ডিপ টিউবওয়েলগুলোতে পানিও পাচ্ছে না, এটাও শোনা যাচ্ছে। তো এটা একটা এই যে ক্ষতিটা তো সেভাবে বলা হচ্ছে না। আমরা দেখেন, ভারতের সঙ্গে আমাদের গঙ্গা পানি চুক্তি আছে, তার মধ্যে বলা আছে যে দুই দেশের স্বার্থ রক্ষা করেই অভিন্ন নদীগুলোর পানি ব্যবহারের হবে। আমাদের মন্ত্রী হোক, সচিব হোক, বা কোনো উচ্চ পর্যায়ের এমনকি প্রধানমন্ত্রী হোক কিংবা রাষ্ট্রপতি, যখনই তাদের সঙ্গে মোলাকাত করছেন, কথাবার্তা হচ্ছে, তারা বলছে যে আমরা এমন কিছু করব না যাতে বাংলাদেশের ক্ষতি হয়। আমাদের প্রধানমন্ত্রীর, ভারতের প্রধানমন্ত্রী নরসিংহ রাও, তারপরে এমনকি নরেন্দ্র মোদী, এর সঙ্গে এ পর্যন্ত তিনটে মনমোহন সিং এর আগে শুরু হয়েছিল। মনমোহন সিং, হ্যাঁ, মনমোহন সিং 11। তো 3 জনের সঙ্গে আমাদের প্রধানমন্ত্রীর সমঝোতা স্মারক আছে, এবং এই সমঝোতা স্মারকগুলোতে স্পষ্টভাবে বলে দেওয়া আছে, লেখা আছে যে ভারত এমন কিছু করবে না যাতে বাংলাদেশের ক্ষতি হয়। এখন আপনি যদি বলেন যে তিস্তাতে পানি পাচ্ছি না এবং এই পানিটা আমাদের ক্ষতি হচ্ছে, কই? তো ভারত তাহলে তো ক্ষতি করছে, আমাদের তো এমন কিছু করছে যাতে আমাদের ক্ষতি হচ্ছে। তো এটা তো তুলে ধরা হচ্ছে না সেভাবে। আমরা বিগত 2011 সালে যখন মনমোহন সিং আসছিলেন, তখন তো চুক্তি হওয়ার কথা ছিল, একদম অলমোস্ট রেডি। আজকে হলো না, 6-7 বছর ধরে ঝুলে আছে। আমরা অপেক্ষাই করছি। ওই পর থেকে কিন্তু পানি আসাটা চরমভাবে কমেছে। এর আগে আমাদের মন্ত্রী ছিলেন রমেশ চন্দ্র সেন, উনি তো খুব আনন্দের সঙ্গে বলেছিলেন, আমার কাছে পেপারে আছে, যে আমরা এমনিতেই 3,500 কিউসেক পানি পাচ্ছি, চুক্তি হলে আরো একটু বেশি পাবো। তো 6,000 কিউসেক পানি আসে, একটা ন্যূনতম থাকার কথা, ঐতিহাসিকভাবে থাকার কথা। ইদানিং একটু কমেছে, কারণ ইদানিং হলো কি, ওই সিকিমে অনেকগুলো ড্যাম করে তারা পানি আটকে রেখেছে, এবং তারা একটা সেখানে পর্যটন কেন্দ্র করছে, এর ফলে পানি কমে গেছে। কিন্তু পানি যে ঐতিহাসিক প্রবাহ, সেটা প্রায় 6,000 কিউসেকের মতো। সেখানে আমাদেরকে 4,000 কিউসেক দিলে পারেই আমাদের মোটামুটি হয়।
ও তেমন কোনো না, ঐতিহাসিক প্রভাবটা থাকে, তো সে তো আমরা পেতেই পারতাম সেই আমাদের তৎকালীন মন্ত্রী রমেশচন্দ্র সেনের কথা অনুযায়ী। তো আমরা তো পেলাম না। এমনকি ওই যৌথ নদী কমিশনের মিটিংটা হলো না, তারপর থেকে পানি কমতে থাকলো, পানি বন্ধ হয়ে গেল, পানি আসাই বন্ধ হয়ে গেল। 300 কিউসেক পানি এরকম থাকে। হ্যাঁ, আমার মনে হয় মমতার কথাটা যেটা আসছে, মমতা আগে এই ব্যাপারটা তো জানতেন না যে এইরকম পানি চলে যাচ্ছে বা পানির একটা ব্যাপার আছে বা পানি নিয়ে একটা রাজনীতি করা যায়, কেন্দ্রের সঙ্গে একটা দর কষাকষি করা যায়। এখন উনি কেন্দ্রের সঙ্গে একটা দর কষাকষি লেগে গেলেন। ব্যাপারটা তো এইখানে তাদের অভ্যন্তরীণ যে ব্যাপার, রাজনৈতিক ব্যাপার, এটা তো ঠিক। আমাদের পানি সম্পদ মন্ত্রী বলেছেন যে, আমরা কালকে শুনলাম যে অভ্যন্তরীণ ব্যাপার, হ্যাঁ অভ্যন্তরীণ ব্যাপার, তাদের অভ্যন্তরীণ রাজনীতিক একটা ব্যাপার আছে, কেন্দ্রের সঙ্গে রাজ্যের একটা টাসল তৈরি হয়ে গেছে। কালকে আপনি দেখবেন যে কালকে আরএসএস, বিজেপি যে কেন্দ্রীয় সরকার, তার তো মূল চালিকা হলো আরএসএস। সে আরএসএস থেকে বলেছে যে বেঙ্গলের যে মমতা, উনি মুসলিমদেরকে উনি অনেক হ্যাঁ করছেন, এবং সেখানে তারা জঙ্গি হচ্ছে, এর পিছনে ওনার মদত আছে, এটা পুরো এটার তদন্ত করা দরকার। তাহলে কি পর্যায়ে গেছে তাদের মধ্যে যে একটা রেশারেশির পর্যায়ে। এখন এরকম কথাও আসছে যে আমাদের প্রধানমন্ত্রী যখন যাবেন তখন মমতার সঙ্গে তার একটা বৈঠকের ব্যবস্থা হবে। আমি আশাবাদী নই যে এরকম একটা বৈঠক খুব শিগগিরই অত সহজে হবে। এখন আমি আশাবাদীর কথা উনি বলুক। হ্যাঁ, আমাদের যে তিস্তা ব্যারেজ ছিল দুইটা প্রজেক্টের, দুইটা ফেসে ছিল, এক ফেস তো নাই হয়ে গেছে। এখন যে ফেস আছে এটাও কিন্তু 15,000 কিউসিকের, মানে এই হেক্টরের, সেটাতেও কিন্তু আর পানি পাচ্ছে না। কিন্তু তিস্তা অঞ্চলে যে আমাদের যে হিসাবটা হলো, দেশের সেচ ব্যবস্থার 40% হচ্ছে ওই অঞ্চলের, দেশের সেচ ব্যবস্থার 40% হলো ওই অঞ্চলের, এবং ওরা আর কোনো মতেই পানি দিয়া পাচ্ছে না। ইদানিং দেখলাম যে সৌর বিদ্যুৎ দিয়ে কোনো জায়গায় এরকম জোড়াতালি দেওয়ার চেষ্টা করছে। তো আমাদের প্রেক্ষাপটে যদি এরকম হতে থাকে এবং বছর বছর ধরে এটা ঝুলে থাকে, তাহলে ওই যেখানে আমরা সাধারণত আমরা বলে থাকি মঙ্গা কবলিত এলাকা, এখন বলি যে না এখানে আর মঙ্গা নাই, এখানে কি হবে আসলে? হ্যাঁ, আপনার চুক্তির বিষয়টা যদি বলি তাহলে আমি বলবো যে আপনাদের এই সময় টেলিভিশন থেকে খুবই প্রত্যাশিত সময়ে আলোচনাটা তুলেছেন আপনারা। অপেক্ষা তো অনেক হয়েছে। আমাদের পক্ষ থেকে টেকনিক্যাল লেভেল থেকে আমি বলবো যে আমাদের দুই দেশের নদী এক্সপার্টরা বসে ব্যুরোক্রেসি লেভেলে একটা চূড়ান্ত হয়েই আছে। চুক্তি সই হতে হতে হয় নাই। হ্যাঁ হ্যাঁ, এখন সবভাবেই ফর্মুলা করা আছে, এখন রাজনৈতিকভাবে সমাধান হতে হবে। আমার মন্ত্রী যেটা বলেছেন, যেটা আমাদের না, এটা পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয়টা অনেকটা এইরকম। রাজনৈতিক ইস্যুগুলো কিন্তু আমরা টেকনিক্যাল লেভেলে, আমাদের টেকনিক্যাল মন্ত্রণালয়, আমাদের লেভেলে এটা চূড়ান্ত করা আছে। এখন রাজনৈতিকভাবে কিভাবে সমাধান হবে সেটা দুই দেশের সরকার, তার চেয়ে বেশি দেখা দিচ্ছে যে ওই দেশেই, ভারতেই এই প্রবলেমটা। এবং আমি আশা করি সেটা আমরা আশাই করতে পারি, কারণ কি করব আর তো কিছু এই মুহূর্তে আমাদের পক্ষ থেকে সব ধরনের প্রচেষ্টা নেওয়া হচ্ছে। আমি তো আশাবাদী হয়তো এমন কিছু ঘটে যাবে, হয়তো এটা হয়ে যাবে। এছাড়া তো আমার আর কিছু বলার নাই এই মুহূর্তে। কিন্তু পানির ক্ষেত্রে আমি যেটা বলবো, আমি সেদিন একটা রিপোর্টে দেখলাম এবং বাস্তবেও সত্য। রবীন্দ্রনাথের কবিতায় আছে যে আমাদের 1200 নদী ছিল, পরে শুনেছি 700, এখন শুনছি ওয়াটার বোর্ডের আমাদের কোথাও করে 405টা নদী। 100 বছরে 700 নদী নাকি মরে গেছে, মানে প্রয়োজনের তাগিদে নাই হয়ে গেছে। তাহলে কি আগামী 50 বছরে এই 400 নদীটা চলে যাবে? তাহলে তো আমাদের অস্তিত্ব। 400 নদীর মধ্যে তো কিছু জিনিস এমনি মরে আছে। হ্যাঁ, যেটা ভারতের সাথে গন্ডগোলটা 54টা নদী নিয়ে, এটাই খালি আসলে অস্তিত্বের মধ্যে আছে। এর মধ্যে একটাই খালি চুক্তি হয়েছে, আর বাকি কোনটা। স্বাধীনতার পরে আমরা অনেক বিষয়ে অনেক এগিয়েছি, কিন্তু এই নদী, নাব্যতা, এই সমস্ত বিষয়ে আমাদের দেশ যেহেতু ছোট, জনসংখ্যা অনেক, এবং সেই ক্ষেত্রে এই বিষয়গুলোতে আমরা পিছিয়ে গেছি। এখন সময় এসছে, মাননীয় প্রধানমন্ত্রী এই ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করবেন না। আমরা ড্রেজিং সহ নদী টোটাল ব্যবস্থাপনা এবং এমনকি ডেল্টা প্ল্যান সহ সবকিছু তৈরি করা হচ্ছে। আগামী 10-15 বছরের ভিতরে ইনশাল্লাহ আমরা যেটা চাই, সরকারও চায়, এবং এটা আমার মনে হয় দলমত নির্বিশেষে সকলেরই, আমাদের ইকোসিস্টেম কিভাবে রেস্টোর করা যায়, পানিকে কেমন করে ফোরফ্রন্টে নিয়ে আসা যায়, এই বিষয়গুলো চিন্তা করা দরকার। যার জন্য এবার খেয়াল করবেন, আজকে কিন্তু বিশ্ব পানি দিবস। এই প্রথম সরকারি পর্যায় থেকে, আমাদের মন্ত্রণালয়ের
পক্ষ থেকে শুধুমাত্র ঢাকাতে কেন্দ্রীয়ভাবে না, সমস্ত জেলাতে, সমস্ত উপজেলাতে একযোগে এই দিবসটা পালন করা হলো, যাতে মানুষের ভিতরে অ্যাওয়ারনেস তৈরি করা যায়। আমাদের যেটুকুন রিসোর্স আছে, সম্পদ আছে, অন্তত সেইটুক জন্য আমরা সংরক্ষণ করি। আর আন্তর্জাতিকভাবে এই অববাহিকা ভিত্তিক টোটাল ম্যানেজমেন্টে কিভাবে আমরা উভয়ে লাভবান হয়ে পার্টিসিপেট করতে পারি সেই বিষয়টা এনশিওর করা যায়। এখন গঙ্গা ব্যারেজের কি অবস্থা আছে? গঙ্গা ব্যারেজের বিষয়টা দীর্ঘদিন পরে অনেকখানি এগিয়েছিল, এগিয়েও আছে। দুই দেশের ভিতরে টেকনিক্যাল টিম করা হয়েছে, তাদের গ্রুপ আমাদের এখানে এসেছিল, আবারও আসার কথা ছিল। একই পশ্চিমবঙ্গ থেকে তাদের প্রতিনিধি সেখানে দিচ্ছে না। সেই আভ্যন্তরীণ রাজনীতির ক্ষেত্রে এটা ভারতের কাছে এখনো আটকে আছে। আমার মনে হয় এই বিষয়টা হয়তো সমাধান হতে হবে, কারণ এখন সামনে যে ইস্যুগুলো আসছে, এখন আর পিসমিল সমস্যার সমাধান করা সম্ভব না। আমাদের টোটাল বেসিন ওয়াইজ সমাধান করতে হবে। এই গতকালও ইন্ডিয়াতে একটা আদালত রায় দিয়েছে যে নদীকে জীবন্ত সত্তার সাথে তুলনা করা হয়েছে, যমুনা এবং যমুনা এবং গঙ্গা। তাই যদি হয় তাহলে গঙ্গাকে যদি জীবিত সত্তার সাথে কোর্টের রায় হয়, তার মানে জীবিত সত্তার যে অধিকারগুলো আছে সেই জিনিসগুলো তো আপনি কেড়ে নিচ্ছেন, আটকে দিচ্ছেন। রাইট রাইট, এটা কিন্তু জীবনের তাগিদে, আমাদের বাঁচার তাগিদে, শুধু আমাদের না, সব ধরনের আইন সবকিছু কিন্তু এটার পক্ষে আছে। এখন আমাদের শুভবুদ্ধির উদয় হবে এবং আমরা মনে করি যে এই বিষয়গুলোর সমাধান হতে হবে। তা না হলে সবাই ভালো না থাকলে কেউ ভালো থাকবে না, এটাই হলো বাস্তব কথা। দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে যেটা আছে যে সাধারণত বলা হচ্ছে যে না আমাদের সাথে ভালো সম্পর্ক বা এই সরকারের সাথে ভালো সম্পর্ক, দীর্ঘদিন ধরে নতুন যে সরকার আসছে ওদের এখানে তাদের সাথে ভালো সম্পর্ক, তারপরেও কি এইটা এখন যে পর্যায়ে আছে এটা যে আন্তর্জাতিক পর্যায়ে যাবে না, সেটা কি আপনার কি কোনো সময় মনে হয় যে না এটা আন্তর্জাতিক পর্যায়ে চলে যেতে পারে? যেতে পারে, আগেও গেছে। বাংলাদেশ ভারতের মধ্যে পানি বিষয়ে সমস্যাটা তো নতুন নয়, এটা অনেকদিন পাকিস্তান আমল থেকে এই সমস্যা ছিল। বাংলাদেশ হওয়ার পরে আমরা ভেবেছিলাম যে যেহেতু আমাদের দুই দেশের মধ্যে সম্পর্কটা বন্ধুত্বপূর্ণ, কাজে সেক্ষেত্রে হয়তো এই ধরনের সমস্যা আসবে না। কিন্তু আমরা গঙ্গা নিয়ে তো দেখলাম বহুদিন ধরে, বহু চড়াই উচ্চায়ের পরে গিয়ে আমরা 96 সালে একটা চুক্তি করতে পেরেছি। তারপরে এখন তিস্তা নিয়ে তো আমরা এই দোলচালের মধ্যে আছি। এবং এখানে আমি যেটা বলবো, সিনিয়র সচিব মহোদয় যে বলেছেন যে আসলে এর ফলে আমাদের 2-3টা জায়গায় কিন্তু আমরা আটকে যাচ্ছি। একটা হচ্ছে যে তিস্তা নদীর, এনাম ভাই বলছিলেন যে এর ক্ষতি কিন্তু আমরা ক্রমাগতভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছি এবং আমাদের অর্থনীতির উপর একটা বিরূপ প্রতিক্রিয়া কিন্তু পড়ছে। এটা বাইরে থেকে খুব বেশি দেখা যায় না, এটা নিয়ে আমরা আলোচনা করি না। আমরা শুধুমাত্র ভারতের সাথে তিস্তার পানি বন্টনের বিষয়টা বেশি মনোযোগী, কিন্তু এর বিরূপ প্রতিক্রিয়াটাও কিন্তু যে লোকগুলোর উপর হচ্ছে সেই লোকগুলো তো ওইভাবে তাদের কথাগুলো ওইভাবে আসে না। সেটা গেল একটা জিনিস, যে তিস্তা একটা বিষয়, এটা হওয়া দরকার। আমি ওনারা যে কথা বলেছেন তার সাথে পুরোপুরি একমত এবং আমি মনে করি বাংলাদেশের সকল মানুষের প্রত্যাশা যে এটা এবার মাননীয় প্রধানমন্ত্রী যখন দিল্লি যাবেন তখন যেন এটা চূড়ান্তভাবে স্বাক্ষরিত হয় এবং এই সমস্যাটা সমাধান হোক, এটাই আমাদের প্রত্যাশা। এখন যত যুক্তি তারা দিতে পারবে, এটা ভারতের অভ্যন্তরীণ বিষয়, তাদের নিজেদের সমস্যা আছে, সেগুলো আমরা জানি। কিন্তু বাংলাদেশ স্বাধীন দেশ হিসেবে তো ভারতের সাথে ডিল করছে। এখন আমি যদি বলি যে আমার দেশের ওই রাজনৈতিক দল চায় না বলে আমি ভারতের সাথে সম্পর্ক সামনে নিয়ে যেতে পারছি না, যুক্তি হিসেবে এটা আপনি হাজির করতে পারেন, কিন্তু এটা অকাট্য নয়, এটা কিন্তু গ্রহণযোগ্যতা পাওয়ার কোনো কারণ নাই। এটা হলো একটা বিষয়। দ্বিতীয় আরেকটা যেটা বিষয় আপনি তুলেছিলেন, সিনিয়র সচিব মহোদয় জবাবটা দিয়েছেন, আমাদের কিন্তু এই গঙ্গা চুক্তির আওতায় কিন্তু একটা অন্যতম উপাদান ছিল এই যে গঙ্গা ব্যারেজ প্রকল্প। আমরা কিন্তু 96 থেকে শুরু করে 20 বছর পার হয়ে গেছে কিন্তু ইতিমধ্যে, কাজেই আর 30 বছর সময় যেতে বেশি দিন লাগবে না। এখন সেই চুক্তির একটা অন্যতম পিলার ছিল গঙ্গা ব্যারেজ করে আমরা নিজেদের পানি সংরক্ষণের ব্যবস্থা করতে হবে। সেটা নিয়ে কিন্তু এখনো আমরা কাজ ধরতেই পারিনি। এখনো আপনি সার্ভে এবং অন্যান্য যেগুলি প্রকল্প বাস্তবায়নের আগের কাজগুলো সেগুলো করতে পারি। সেটা একটু আমি বলি, সেটা কিন্তু আমরা একটা ফিজিবিলিটি স্টাডি করেছি এবং গত 2-2.5 বছর আগে যখন ইন্ডিয়ার সাথে কনসালটেটিভ কমিটির মিটিং হলো, আমরা কিন্তু আমাদের টোটাল রিপোর্টের অংশ পুরোটাই আমরা দিয়ে দিয়েছি, যেহেতু এটা সায়েন্টিফিক, সবকিছু এখন তো গোপন করার কোনো কিছু নাই। সেই জন্য আমরা টোটাল রিপোর্টটাই দিয়ে দিয়েছি। তাদের যত কোয়েরি ছিল সবগুলো আমরা মিট আপ করে দিয়েছি। টেকনিক্যাল টিমও হয়ে গেছে দুই দেশের।
টার্মস অফ রেফারেন্স ঠিক হয়ে গেছে, একবার এসে ঘুরেও গিয়েছে, কিন্তু তারা খুব স্যাটিসফাইড, এলাকা পরিদর্শনও করেছে। তারপরে সেকেন্ডবার আসার আগেই এই মানে সমস্যাটা এই তৈরি হয়ে তিস্তা নদীর তো মতো কাজেই অবস্থা এখন হয়ে এটা হলো দ্বিতীয় বিষয়, কারণ 9 বছর সময় আমাদের সামনে আছে, খুব বেশি সময় না, কিন্তু এটা পার হয়ে যাবে। তারপরে কি হবে আমরা জানি না, কাজে এটা আমাদের অভ্যন্তরীণ রক্ষাবহ হিসাবে এই গঙ্গা ব্যারেজটা হওয়াটা খুব জরুরি। তৃতীয় যেটা বলছিলেন উনি সিনিয়র সচিব মহোদয় বলেছেন, বেসিন ওয়াইজ যে আমাদের আরো যে 52টা নদী আছে, সেইগুলি নদীগুলোর কি হবে, ওটা নিয়ে কি বছর পর বছর করে আমরা এরকম গঙ্গা নদীর মতো তিস্তার মতো করে যাবো? তো 100 বর্ষ 200 বছর লাগবে এগুলো শেষ করতে। এটা কি এই 200 বছর তো এই নদীগুলো পানিও থাকবে না, তখন কি হবে? কাজেই আমাদের এই নদীগুলোকে সমন্বিতভাবে কিভাবে করা যায়। এবং এখানে আরো একটা বিষয় কিন্তু আছে যেটা আমরা বলি না, আমাদের সবচেয়ে বড় নদী হচ্ছে ব্রহ্মপুত্র। সবচেয়ে বড় নদী ব্রহ্মপুত্র কিন্তু শুধু ভারত বাংলাদেশের মধ্যে না, সেটা তো এটা ওখানে চীন যাচ্ছে। থেকে হ্যাঁ, আসছে। চীন থেকে। কাজে আপনি যখন বেসিন ওয়াইজ কথাটা বলেন, তখন কিন্তু সবচেয়ে বড় নদীর বেসিনটা কিন্তু ওই পর্যন্ত যায়। চীনে তো দেখি আমার গদর ডোবার মতো অনেকগুলো বাঁধ বানানোর জন্য এখন প্রস্তুত হয়ে কথা হচ্ছে যে এই জায়গাটা বেসিন ওয়াইজ যখন আমি বলছি, তখন কিন্তু একটা বড় প্রেক্ষাপট নিয়ে আমরা কথা বলছি, এবং সেখানে যদি আমরা সকলকে নিয়ে কাজ না করতে পারি, আমরা আর ভারত মিলে যদি খালি করলাম, তাহলে কিন্তু সেটা বেসিন ওয়াইজ হবে না। হয়তো 2-1টা নদী হবে, 10টা নদী হবে, কিন্তু এই বড় আঞ্চলিক প্রেক্ষাপটে যদি আমরা সত্যিকার অর্থে পানি বন্টন ব্যবহার আমরা করতে চাই সুষমভাবে, সকলের প্রয়োজন, এবং এটাও তো সত্যি কথা যে সব দেশেরই পানির প্রয়োজন। এখন কাজে সকলের স্বার্থটাকে মনে রেখে সুষমভাবে পানির বন্টন এবং ব্যবহার কিভাবে করা যায়, সেটা করতে গেলে কিন্তু আমার ধারণা নতুন করে আমাদের স্ট্র্যাটেজি ডেভেলপ করতে হবে। এখন এই তিস্তার জন্য তো সবই আটকে আছে আমাদের। এখন এটা না, এই জট যদি না ছোটে, তাহলে কিন্তু এই কাজগুলো কিন্তু এগোনো যাবে না। যেটা সিনিয়র সচিব মহোদয় বললেন যে ভারতের ওই অভ্যন্তরীণ প্রবলেমের জন্য এই গঙ্গা ব্যারেজ প্রকল্পের যে ইন্ডিয়ান সাইড থেকে যে ডেলিগেশন আসবার কথা ছিল, সেটা আসছে না। তো কাজেই আপনি যেটা বলছেন যে আমরা দুই দেশের সম্পর্কে মৌখিক একটা বাতাবরণ আছে, আর একটা বাস্তব বাতাবরণ আছে। আমার দেশের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যদি ক্ষতিগ্রস্ত হয়, তার কাছে গিয়ে আমি আমাদের বন্ধু এই কথা বললে তো চলবে না। সে তো বলবে যে আমি ক্ষতিগ্রস্ত হয়েছি, তো আপনারা কি করছেন? কাজেই আমরা যারা সরকারি পর্যায়ে বা নীতি নির্ধারক পর্যায়ে আছি, আমাদের কিন্তু সেই প্রেক্ষাপটে দেখতে হবে যে দুই দেশের স্বার্থ রক্ষা করার দায়িত্ব কিন্তু নেতৃবৃন্দকে দেয়া আছে। তারা তাদের স্বার্থ যদি রক্ষা করতে চায় বা পারে, আমাদেরকেও আমাদের স্বার্থটা কিভাবে আমরা রক্ষা করতে পারবো সেটা নিয়ে আমাদের নতুন করে ভাবতে হবে। এবং সেখানে যে পরিমাণে যতখানি কাজ, যতখানি চাপ, যতখানি কূটনৈতিক প্রয়াস আমাদের চালানো দরকার, তার সবটুকুই চালানো দরকার। এবং সেই ক্ষেত্রে আমি মনে করি যে আমাদের জনগণ কিন্তু সরকারের পেছনে আছে। আজকে বাংলাদেশে যদি জিজ্ঞেস করেন যে তিস্তার পানি আমরা চাই কিনা, 100% বাংলাদেশের জনগণ বলবেন আমরা চাই, এবং এটাই তো সরকারের জন্য, আমাদের সরকারের জন্য শক্তি। সবচেয়ে বড় শক্তি। আর একটা বিষয় হলো বর্তমান সরকারের প্রতি প্রত্যাশা একটু বেশি, কারণ দেখেন পানির সমস্যাগুলো কিন্তু এই সরকারি আমলি সরকারি না, মানে সীমান্তেরটা বা গঙ্গা চুক্তির কথা বলেন, এবং এই ধরনের টেকনিক্যাল ইস্যুগুলো কিন্তু এই সরকারই সমাধান করেছে। অন্যের পক্ষে কিন্তু সমাধান করা খুব দূর হয়ে যাবে। এই জন্য মানুষের প্রত্যাশাও বেশি, এবং আমরা আশায় বুক বেঁধে আছি যে ভারত যেহেতু বন্ধু প্রতিম রাষ্ট্র, উভয় দেশের স্বার্থে, যেহেতু মোদি বলে যে উইল গ্রো টুগেদার, একসাথে ডেভেলপ করতে হলে সবাইকে এই সমতার ভিত্তিতে নিয়েই এটা করতে হবে। এবং এই জন্যই কিন্তু মানুষের প্রত্যাশাটা আরো তীব্র হয়েছে। এবং প্রধানমন্ত্রী পর্যায়ে যেহেতু যৌথ ঘোষণা হয়েছে যে এটা হবে, ইন্ডিয়ার পক্ষ থেকে বলা হয়েছে, সেই জন্য কিন্তু মানুষ আরো এক্সপেক্ট করছে যে এটা কেন, মানে খুব দ্রুত, যত দ্রুত সম্ভব হবে। ভাই, উনি একটা কথা বলছেন যে নতুন ভাবে চিন্তা করতে হবে। আপনি যখন বেসিনের কথা বলবেন, চীন কিন্তু ইতিমধ্যে কিন্তু ব্রহ্মপুত্রের উপরে ওনারা কিন্তু বসানো আরম্ভ করে দিয়েছে। সবচেয়ে বড়, পৃথিবীর সবচেয়ে বড় ইয়েটা কিন্তু, ড্যামটা কিন্তু এখন ওনারা এখন রেডি হয়ে গেছেন। তো যখন চীন যখন এটা করে ফেলবে, এখন তো আমরা ভাবছি যে ভারত আমাদেরকে ইয়ে করছে না, যখন চীন করে ফেলবে তখন আমাদের কি হবে? চীন তো করেই ফেলেছে, একটা ড্যাম করেই ফেলেছে। বলছে যে ওরা একটা রান অফ দি রিভার ড্যাম, অর্থাৎ প্রবাহে কোনো ক্ষতি করবে না। না, কিন্তু প্রবাহে কারোই ক্ষতি হয় না, কিন্তু হলে তো পানি তো থাকে না। না, প্রবাহে তো ক্ষতি, সেটা চীন হলো এত দূরে আছে যে আমরা টের পাই না আসলে যে প্রবাহে ক্ষতি করছে কিনা, অনেক দূরে। আর ব্রহ্মপুত্রের যে টোটাল যে পানিটা আসে, তার 20% সে দেয় না, খুব অল্প অংশ করে। বেশ, নতুনভাবে যে ভাবতে হবে, নতুনভাবে ভাবতে হলে জাতিসংঘ পানি কনভেনশন যেটা হয়েছে সেটাকে সামনে আনতে হবে, সেটা টেবিলে আনতে হবে। আমরা তো এই পক্ষে ভোট দিয়েছিলাম, বাংলাদেশ তো এর পক্ষে ভোট দিয়েছিল।
এটার মধ্যে সর্বরোঘর একটা বিষয় আছে, সেটা হলো যে উজানের দেশ এমন কিছু করবে না যাতে ভাটির দেশ ক্ষতি হয়। এটা সর্বরোঘর ব্যাপার, তাই না? আপনি বেসিন ওয়াইজ কোঅপারেশনের কথা বলেন, দ্বিপাক্ষিক বলেন, 4-5টা দেশ মিলে সব মিলে সবাই আসুন, আপনি যদি এই কথাটা টেবিলে রাখেন যে উজানের দেশ এমন কিছু করবে না যাতে ভাটির দেশ ক্ষতি হয়, ক্ষতিগ্রস্ত হয়, তাহলে পরে সব সমাধান কিন্তু হয়ে যায়। সেটা এটা এমন একটা ব্যাপার, সেটা ছোট একটা দেশের জন্য প্রযোজ্য, ভারতের মতো একটা বড় যে রাষ্ট্র যেখানে অনেকগুলো রাজ্য ভেতরে ভেতরে আছে সেখানেও প্রযোজ্য। আপনি দেখেন তামিলনাড়ু, কর্ণাটক, তাদের কাবেরী নিয়ে কি রকম একটা মারামারি চলছে, ওখানেও তো একটা একটা পুরো একটা দেশ, ওখানেও তো তারা একটা এই কাজ করতে পারে যে উজানের কর্ণাটক এমন কাজ করবে না যেটা নাকি ভাটির তামিলনাড়ুর ক্ষতি হয়। ওই 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 ফর্মুলাই চলে। অনেক বড় দেশ, এক একটা কর্ণাটক এক একটা বাংলাদেশের সমান, এক একটা তামিলনাড়ু একটা বাংলাদেশ থেকে অনেক বড়। তামিলনাড়ুটা বোধহয় একটু বড় হতে পারে, এরকম একটা কর্ণাটক ছোট হতে পারে, আমাদের থেকে কোনোটাই ছোট না। যাই হোক, তো এটা এরকম একটা ব্যাপার, ওই জিনিস আমাদের সামনে আনতে হবে। আর যে কথাটা আসছে যে সুষম বা এইরকম জিনিসগুলো, এগুলো হ্যাঁ আমাদের ইচ্ছাটা সুষম, কিন্তু এই কনভেনশনে সুষম বলে শব্দ ও হচ্ছে ন্যায্যতা। ন্যায্যতা হলো এখন একটা বড় গুরুত্বপূর্ণ একটা মাপকাঠি এবং একটা পরিভাষা, যার মাধ্যমে আমি যাই করি না কেন ভাই, তুমি 1000 বার উন্নয়ন করো, আমার ক্ষতি না হলে হয়। তুমি আগরতলাতে যত বড় শহর করো না কেন, আমার তিতাস নদীতে তোমার ময়লা না ছিল না কেন? ময়লা আসছে তো, কে দেখছে? আমি বুড়িগঙ্গা নিয়ে ব্যতিব্যস্ত, ওখানকার স্থানীয় মানুষরা আগরতলার ময়লা নিয়ে ব্যতিব্যস্ত, তারা একেবারে এই বিপদের মধ্যে আছে। এগুলো একটা ব্যাপার হয়ে আসছে। হ্যাঁ, নতুনভাবে চিন্তা করতে হবে, অবশ্যই নতুনভাবে চিন্তা করতে হবে, এবং আমাদের অসুবিধাগুলো আমাদের বলতে হবে। আমাদের ফোন আছে ইমাম ভাই, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, জি আমি আসিফ কিশোরগঞ্জ থেকে। জি বলেন। জি, আমার প্রশ্ন হলো, আজও কি তিস্তা পানি চুক্তি হবে? সরকার 2009 সাল থেকে এখন 2017 সাল, কিন্তু আজও এটা কোনো সুরাহা হচ্ছে না। আর যখন কোনো মন্ত্রণালয় এটা ব্যর্থ হয়, তখন সে বলে যে এটা আমার কাজ না, পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ, আর পররাষ্ট্র মন্ত্রণালয় বলে যে না, এটা পানি সম্পদ মন্ত্রণালয়ের কাজ। তাহলে এইভাবে যদি চলতে থাকে, তাহলে আমাদের এই চুক্তিটা কি কোনোদিন হবে? আর পানি কি আমরা পাবো? জি, আপনাকে ধন্যবাদ। পানি পাবেন কিনা ডক্টর জাফর, পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব। না, সেই যেটা বলা হয়েছে এটা যৌথ কাজই, সবার কাজই। মাননীয় প্রধানমন্ত্রীর তিনিও পররাষ্ট্র মন্ত্রণালয় চালান, তিনিও পানি সম্পদ মন্ত্রণালয় চালান, এবং এটা সমন্বয় করেই হয়। তবে বিষয়টা যখন ভারতের পক্ষ থেকে রাজনৈতিকভাবে কথাটা বলা হয়, তখন রাজনীতিকে এটাকে সমাধান করতে হলে মাননীয় প্রধানমন্ত্রীকে করতে হয়, এবং প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এটা পররাষ্ট্র মন্ত্রণালয় করে নরমালি। আমি মনে করি এটা যৌথ দায়িত্বই, এটা কাউকে একজন আরেকজনকে এইভাবে এটা ব্লেমের অর্থে বলা হয়নি। আমি মনে করি যৌথভাবে আমরা কাজ করছি, এবং মাননীয় প্রধানমন্ত্রীর সাথে ভারতের প্রধানমন্ত্রী যৌথভাবে ঘোষণা করেছেন যে এটা সমাধান হবে, এবং আমরা আশা করছি এটা যে কোনো সময়ে এটা সমাধান হয়ে যাবে। জি, আচ্ছা, সমাধান যদি মনে করেন সমাধান, এরপরে তো আরো অনেকগুলো আছে, যেমন গঙ্গা ব্যারেজের কথা বললাম, তারপরে যেমন আমাদের 57টার মধ্যে একটা হয়েছে আর বাকিগুলো কিন্তু কোনোটাই হয়নি। যেমন এই জায়গায় কিন্তু গঙ্গারও কিন্তু খুব একটা ভালো অবস্থা না, নিচের স্তরে কিন্তু এই যে খুলনা এদিকে এই সাইডগুলোতে লবণাক্ততা বেড়ে যাচ্ছে, পানির পরিমাণ এত কম কিউসেক এরিয়া হিসাবে। ওনারা হিসাব করে এপ্রিলের 10 তারিখে মনে হয় না, যে ঈশ্বরদীত পয়েন্টে এসে করে, ওই সময় একটা থাকে, হঠাৎ করে দেখি তিস্তার পানি বেড়ে যায়, হঠাৎ করে আমাদের আসলে মূল সমস্যা হলো, আমাদের যখন পানির প্রয়োজন হয় তখন পানি এত হাহাকার পানি নাই, আবার যখন পানি আসে তখন এত বেশি পানি আসে, তখন অত পানি আমরা ধরেও রাখতে পারি না, সবগুলো পানি বঙ্গোপসাগরে চলেই যায়। এই জন্য আমাদের আসলে যে জিনিসটা করা দরকার, পানি যদি আপনার বাড়িতে যদি পানি না থাকে, আপনি কি করেন? যখন পানি আসে তখনই আপনি পানি রিজার্ভ করে ফেলেন। আমাদের এই রিজার্ভার তৈরি করতে হবে। এই জন্য কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী, হ্যাঁ আমরা দ্বিপাক্ষিক আলোচনায় বা আন্তর্জাতিক আলোচনায়, বেসিন ভিত্তিক আলোচনায় কবে সমাধান করব সেই দিকে আমরা তাকিয়ে নাই। আমরা কিন্তু কিভাবে আমাদের যে নদ নদীগুলো আছে সেগুলো সংরক্ষণ করা যায়, ড্রেজিং করা যায়, চ্যানেলাইজেশন করা যায়, টোটাল ম্যানেজমেন্টের আওতায় আনা যায়, সেটার জন্য কিন্তু কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এবং আমরা মাননীয় প্রধানমন্ত্রীর
নির্দেশে একটা এই 2100 সালের জন্য একটা ডেল্টা প্ল্যান করা হচ্ছে। ডেল্টা প্ল্যান আগামী 6 মাসের মধ্যে চূড়ান্ত হয়ে যাবে। সেইখানে এটা এমন একটা পরিকল্পনা করা হচ্ছে যে যেহেতু বাংলাদেশ একটা সর্ববৃহৎ ডেল্টা, এই ডেল্টাতে কিভাবে উন্নয়ন করলে উন্নয়নটা টেকসই হবে, এবং সেই ক্ষেত্রে পানিটাকে অগ্রাধিকার দিয়ে শুধুমাত্র পরিকল্পনা এখানে করা হচ্ছে না। পরিকল্পনা বাস্তবায়ন করতে হলে যে ধরনের আর্থিক সংগতি রাখা দরকার, বাংলাদেশ সরকার, দাতা সংস্থা বা পিপিপির মাধ্যমে কিভাবে এটা ফাইন্যান্সিংটা নিশ্চিত করা হবে, সেই বিষয়গুলো একটা ইনভেস্টমেন্ট প্ল্যান করা হচ্ছে। শুধু একটা সিম্পল প্ল্যান না, সাথে ইনভেস্টমেন্ট প্ল্যান, প্রায়োরিটি এবং স্টেডি মানি ফ্লো ঠিক রাখার জন্য চুক্তি টুক্তি করে এই ধরনের, আমি মনে করি আমাদের পঞ্চবার্ষিকী এবং পার্সপেক্টিভ প্ল্যানের সাথে সমন্বয় রেখে এই ধরনের একটা পরিকল্পনা যেটা করা হচ্ছে, এবং সেটা বাস্তবায়ন হলে ইনশাল্লাহ সেটা আমরা বাস্তবায়ন করব। আমাদের সক্ষমতা আগের চাইতে অনেক বেড়েছে, এবং মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে বলছে যে 21 সালের মধ্যে মধ্যায়ের দেশ, 30 সালের মধ্যে আমাদের দেশে কোনো দারিদ্রতা থাকবে না, এবং 41 সালের মধ্যে একটা উন্নত দেশে আমরা রূপ লাভ করব। এবং সেই জিনিসটা এখন আমাদের যে অর্থনীতি, সেটাকে অর্থনীতির সাইজের দিক থেকে বলা হচ্ছে 32তম অর্থনীতি, এবং এটা 50 সালের দিকে আমরা 23তম অর্থনীতি হয়ে যাব। 23তম অর্থনীতি হলে আমি একটা হিসাব করে দেখেছি, আমরা অস্ট্রেলিয়া এবং সিঙ্গাপুরের এখনকার অর্থনৈতিক অবস্থার চেয়ে ভালো অবস্থায় চলে যাব। সেটা কিন্তু আমরা আস্তে আস্তে অগ্রসর হচ্ছি। এখন ইউরোপ আমেরিকার মতো দেশ যেখানে উন্নতি ধরে রাখতে পারছে না, জিরো থেকে তারা মাইনাসে চলে যাচ্ছে, সেখানে আমাদের এত ডিভাইড, এত প্রবলেমের পরেও 7+ গ্রোথ, এটা কিন্তু চারটাখানি কথা না। ইনশাল্লাহ আমরা এই যে সমস্যাগুলো সামনে আছে, আমি তো খুব আশাবাদী এগুলো সমাধান হবে, এবং ইনশাল্লাহ আমরা সামনের দিকে এগিয়ে যাব। একটা আমার যে তৎকালীন সেই সময় পাকিস্তান, তারা তাদের স্বার্থ করার জন্য ভারতের সাথে ঠিকই গন্ডগোল লাগাই দিয়ে ড্যামগুলো করে নিয়েছে, তারবেলা, মংলা, সবগুলো রিজার্ভের ওখানে যে সাতলেজ যে নদীগুলো আছে, সিন্ধু নদীর এলাকা, ভারত যতই পানি আটকাক না কেন তারা কিন্তু রিজার্ভ করে নিয়ে পৃথিবীর সবচেয়ে বড় ড্যামগুলো সেই সময় 70 দশকে যতগুলো পৃথিবীর সবচেয়ে বড় ড্যাম ছিল সেটা কিন্তু পাকিস্তানে তারা কিন্তু করেছে। আমাদের এখানে একটা ড্যাম হয়নি, হ্যাঁ, সেখানে ফাইট করতে পারেনি, সেখানে ভারতের সাথে ফাইট, কিন্তু ওইখানে ভারতের সাথে ফাইট করে কিন্তু তারা তাদের এলাকার সব জিনিস উন্নয়ন করে নিয়েছে, এবং পৃথিবীর সবচেয়ে ভালো সিস্টেম যেটা, সেচ ব্যবস্থা যেটা, সেটা সেখানে এবং ড্যামের মাধ্যমে, এবং পুরো প্রিজার্ভটা এখন আরো কয়েকটা ড্যাম পরে বানিয়েছে ওরা। তো ওরা তো ওদের কাজগুলো করে দিতে পারছে, আমরা পারছি না কেন? সেটা প্রেক্ষাপটটাও ভিন্ন ছিল। যেমন ধরুন এই যে ইন্ডাস ট্রিটি যেটা, বা সিন্ধু নদী নিয়ে যেটা হয়েছে 1960 সালে, তার মধ্যে কিন্তু ওয়ার্ল্ড ব্যাংক তৃতীয় পক্ষ হিসেবে থেকে এই কাজটা সমন্বয় করেছিল, এবং এই তৃতীয় পক্ষ থাকার কারণেই কিন্তু তখন এই দুই সংঘাতময় তাদের যে অবস্থান, সেটাকে তার সমন্বয় করতে সাহায্য করেছিল। এবং আপনি বলছেন যে জন্য পক্ষ হয়ে তারা একটা ইয়াতে নিয়েছে, ভালো কথা, কিন্তু আমাদের এখানে তো আমাদের সমস্যা, তার মানে আমাদের সমস্যা নিয়ে তারা কখনোই ভাবেনি না। ফারাক্কা নিয়ে আলোচনা কিন্তু সেই 52 সাল থেকে শুরু হয়েছে, কাজে এগুলি আছে। এখন কথা হচ্ছে যে মানে আমাদের একটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে আমরা ভৌগোলিকভাবে ভাটি দেশ, এবং এই কারণেই আমরা একটু ডিসঅ্যাডভান্টেজে পড়ি। যেমন, এবং মজার ব্যাপার হচ্ছে, এনাম ভাই ইঙ্গিত করেছেন, পৃথিবীর যতগুলা বড় পাওয়ারফুল দেশ তারা সবাই আপার রাইপেরিয়ান, এবং ফলে এই যে আন্তর্জাতিক নদী চুক্তি যেটা আছে, নেভিগেশনাল, নন নেভিগেশনাল ইউজ অফ রিভার ওয়াটার্স, এখন এটা নেগোসিয়েশন সময় মনে আছে আমি নিউ ইয়র্কে তখন কাজ করি, এই আমরা আমাদের মতো যারা দুর্ভাগ্য, যে মানে আমরা ভৌগোলিকভাবে পানি পড়ে, আমরা কিন্তু খুব বেকায়দা ছিলাম তখন। কিন্তু এটা তার অর্থ এই নয় যে আমরা পাবো না আমাদের ন্যায্য দাবি বা আমাদের ন্যায্য হিস্সা, সেটার জন্য আমাদের কাজ করতে হবে। এবং যেমন ধরেন আজকে আপনি যদি আমরা তিস্তার পানি পাই, তাতে কি আমার কতখানি সমাধান হচ্ছে? আরও তো আমার 52টা নদী থাকছে, এবং 52টা নদীর মধ্যে ইতিমধ্যে কিন্তু 60টা নদী নিয়ে দুই দেশ বেশ 1 দশক ধরে আলোচনা করছি, কিন্তু তাতে কোনো খুব যে একটা সামনে যেতে পেরেছি তা নয়। এখন এই জায়গাটা আমাদের যেটা এখন, এটা ভারতও আলোচনা হচ্ছে। আমার মনে আছে আমি বছর 2 আগে মুম্বাইতে গিয়েছিলাম, সেখানে কিন্তু 2টা বিষয় নিয়ে আলোচনা হয়েছিল। একটা হচ্ছে যে এই যে জেআরসি, যে আমাদের যে সংগঠনটা আছে দুই দেশের, জয়েন্ট রিভার্স কমিশন, এই নদী কমিশনটাকে ঢেলে সাজাবার কথা হচ্ছে, কিন্তু
এবং এটা মানে একটা আলোচনা যে এইটাকে কিভাবে আরো সক্রিয় করা যায়, কারণ এখন দুই দেশের দুইটা নদী কমিশন আছে, প্যারালালি থাকে। এখন এটাকে কিভাবে যৌথভাবে এক জায়গায় আনা যায় এটা নিয়ে আলোচনা হচ্ছে। সাথে সাথে এটাও আলোচনা হচ্ছে যে কিভাবে এই সবগুলো নদীকে আলাদা আলাদাভাবে না করে যদি আমরা একটা ইন্টিগ্রেটেড ফর্মুলা করি, যে ফর্মুলার ভিত্তিতে সবগুলা যৌথ নদীকে আমরা পানি বন্টন বলেন এবং পানি কোয়ালিটি, যেটা আপনারা একটু আগে উল্লেখ করেছিলেন যে আজকে ভারতের বর্জ্য এসে কি আমার এখানে পানি নষ্ট করে দিচ্ছে, খালি পরিমাণ নয়, পানির গুণও তো আমার জন্য ইম্পর্টেন্ট বিষয়। এবং যেহেতু আমরা ভাটির দেশ, উপর দেশ থেকে ময়লা পানি আসবার একটা সম্ভাবনা আছে, কাজে সেই যে সেটার প্রতি আমাদের গুরুত্ব দিতে হবে। আর থার্ড এলিমেন্ট যেটা এখানে আমার দরকার সেটা হচ্ছে ডক্টর জাফর বললেন যে আমরা এখন যে জলবায়ু সংক্রান্ত যে সমস্যাটার মধ্যে নতুন করে তৈরি হচ্ছে এটাও তো মোকাবেলা করতে হবে, এবং তার জন্য আমাদের এর সাথেও কিন্তু আমাদের এই পানি সম্পদ ব্যবহারের বিষয়টাকে বিষয়টা এর সাথে কিন্তু সম্পৃক্ত হতে হবে। উন্নয়নের সাথে উন্নয়নের কেন্দ্রবিন্দু কিন্তু পানি, এবং জীবনের মূল হলো পানি। পানিকে বাদ দিয়ে কিন্তু কোনো কিছু না, কাজেই অতএব পানিকে সমাধানে আসতেই হবে। অ্যাবসলিউটলি। এবং সেটা আমার ধারণা, ধরেন একটা বলা হচ্ছে যে নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী চেষ্টা করলে পারেন, কিন্তু চেষ্টা করলে পারেন সেটা আমরা দেখেছি। গত বছর 2015 সালে এই যে ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্টটা হলো, তিনি ইনিশিয়েটিভ নেওয়ার কারণে কিন্তু তিনি সবাইকে নিয়ে ইউনানিমাস পার্লামেন্টের সকল দলের সমর্থন নিয়ে রেজলিউশন হয়ে তাকে অথরাইজ করা হয়েছে, আপনি যান বাংলাদেশে গিয়ে এটা শেষ করে আসেন। তিনি যদি ইচ্ছা করেন, তিনি যে পারেন না তা নয়, এখন কথা হচ্ছে তিনি কতটা ইচ্ছা করবেন, তার উপর করছেন, তার উপর নির্ভর করবে যে। কিন্তু আমি এটুকু বলতে চাই যে নিশ্চয়ই ভারতীয় কূটনীতিকরা যারা এখানে আছেন তারা বাংলাদেশের বাস্তব অবস্থাটা বোঝেন, ভারতের নেতৃবৃন্দ যারা আছেন তারাও জানেন মানুষের কত প্রত্যাশা। এবং এখন আমাদের বিভিন্ন জায়গা থেকে তো আলোচনাটা আসছে যে অন্য কিছু দিয়ে তো এখন মাননীয় প্রধানমন্ত্রীর মানে যে সফরটাকে যদি সফল দেখাতে হয়, কাজে হলো তিস্তা চুক্তিটা কিন্তু একটা লিটমাস টেস্টের মতো। এটা না হলে বাকি অন্য কিছু বললে মানুষ কিন্তু বলবে যে আমার তো আসল জিনিস পেলাম না। তো কাজেই এটা খেয়াল রাখতে হবে এবং তারাও এই উপলব্ধিটার মধ্যে আসতে হবে। আমরা তো আমাদের প্রত্যাশার কথা বলছি, আমরা চাই এটা, তাদেরও এই উপলব্ধিটা আসতে হবে যে বাংলাদেশের মানুষের প্রত্যাশাটা কি। কারণ সম্পর্ক যদি আপনি বলেন, সম্পর্ক কিন্তু একপাক্ষিক নয়, এটা দ্বিপাক্ষিক। এবং দুই দেশের মানুষের প্রত্যাশা এবং স্বার্থ যদি সংরক্ষিত না হয়, মুখে মুখে যতই আমরা বলি যে দুই দেশের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ এটা ওটা, সেটা কিন্তু খুব কাজে আসবে না। কাজেই আমার যারা কৃষক ভাই, যারা চাষি ভাই উত্তরবঙ্গে এই তিস্তার পানির অভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তাদের কাছে আমার সফলতাটাকে নিয়ে যেতে হবে। সেটা যদি নিতে হয় তাহলে তার কাজে লাগে পানি যে জায়গায়, সেই জায়গায় আমাকে যেতে হবে, তবেই নীতি সার্থকতাটা আমরা মিনিংফুল হবে তখন এটা। ইনাম ভাই, তিস্তার দুইটা ব্যারেজ ছিল, দুইটা ফেজ ছিল, এক ফেজ তো নাই হয়ে গেছে। এখন যে ফেজ আছে সেটারও কিন্তু খুব করুণ অবস্থা, মানে কমতে 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 আমার 15,000 হেক্টর আছে টার্গেটে, যেটা অ্যারাউন্ড মনে হয় 60,000 বা 72,000 ছিল টোটাল। আমাদের দেশের সবচেয়ে বড় ইরিগেশন প্রজেক্ট কিন্তু তিস্তাই, এবং ওই এলাকার মানুষ সবচেয়ে বেশি এই সেচ ব্যবস্থার উপর নির্ভরশীল ছিল। কিন্তু আলটিমেটলি এখন যেটা যে পর্যায়ে চলে গেছে, তো ব্যারেজের যেগুলো পানি সেই পানিও তারা পাচ্ছে না। না, এটা হলো দুইটা, একটা ফেজ নাই তা না, একটা ফেজ কমপ্লিট হওয়ার পরে সেকেন্ড ফেজ শুরু হওয়ার কথা ছিল। আমরা সেকেন্ড ফেজে যাই নাই। যাবেন কি করে? না, তো প্রথম ফেজই নাই। প্রথম ফেজটা যেটা আছে সেটাই ঠিক মতো চলুক। আমাদের যে অবকাঠামোগুলো সেগুলো সব নির্মাণ করা আছে, খালগুলো আছে, ওই এলাকার মানুষ ওই সেচ প্রকল্পের জন্য প্রস্তুত আছে, আমাদের সবাই আছে। পানি পেলেই হয়ে যায়। পানি আমি পাবো, আজকে না পেলেও কালকে পাবো, এটা আপনাকে আমি জেনে রাখবো। পানি আজকে না পেলেও কালকে পাবো, 5 বছর না হয় 2 বছর আরো পিছাবে, তবুও চুক্তি হবে বা কোনো কিছু হবে, অ্যারেঞ্জমেন্ট হবে। আমি তিস্তা নিয়ে আশাবাদী নই, এটা নয় যে কালকে হবে, কিন্তু আমি সুদূর সময়ের জন্য আমি আশাবাদী। এগুলো এটা। গঙ্গা নিয়ে আমি আপনাদের একটা কথা বলি। গঙ্গা নিয়ে কিন্তু আমরা একটু ভালো অবস্থানে আছি। তার কারণ হলো গঙ্গা ব্যারেজের যে ক্ষতিকারক দিকটা, সেটা শুধু বাংলাদেশ না, শুধু বিহারে গিয়েও আঘাত করছে। বিহারের যে মুখ্যমন্ত্রী তিনি তো একবার নোটিশ দিয়ে যাচ্ছে সরাও। এটা পশ্চিমবঙ্গের যারা বিশেষজ্ঞ বা মুখ্যমন্ত্রী, ওরা এই জিনিসটা এখনো বুঝে উঠতে পারছেন না, তারা ধরেছেন আমাদেরকে। আমরা এমন একটা গঙ্গা ব্যারেজ প্রকল্প করেছি যেটা বলছি যে পানিটাকে আটকে রাখবো, এবং সে আটকে রাখতে গিয়ে আসলে কিন্তু
এটার মধ্যে অনেক বড় ধরনের একটা গলদ আছে। ব্যারেজে কখনো পানি আটকায় না, গ্যারেজে হলো পানিটাকে এক পাশ থেকে এক পাশে পাঠিয়ে দেয়। পানি আটকানোর কথা বলে আমরা এমন একটা মডেল চালিয়েছি, সে মডেলে রাজশাহী পর্যন্ত এর ইফেক্ট যায়। আমি অবাক হয়ে গেছি। তিস্তা ব্যারেজ যেখানে তার পানি আটকালে পরে 5 কিলোমিটারের বেশি যায় না, মাত্র 6 কিলোমিটার দূর হলো বর্ডার, সেটা পারিয়ে যায় না। আর এখান থেকে আমি হাবাসপুরে ব্যারেজ করব, সেটা রাজশাহী চলে যাবে, 200 কিলোমিটার দূরে চলে যাবে। এমন একটা মডেল চালিয়েছে, এর মধ্যে বড় ধরনের গলদ আছে। আমি ওদেরকে অফিসে গিয়ে বলে এসেছি, তোমাদের মডেলে গলদ আছে। আচ্ছা বেশ, গলদ থাক আর না থাক, আমি ভাই এমন একটা ওদের বলি যে আমরা এমনভাবে পানিটা ব্যবহার করব শীতকালে তোমাদের দেশ ডুববে না। যেটা মমতা আপত্তি জানিয়েছেন যে ওই ব্যারেজে পানি আটকানোর ফলে আমার এলাকায় বন্যা হবে, আমি এটা হতে দেবো না, এটা হলো তার মূল কথা। আমি বলবো যে না, আমরা পানি এমনভাবে আটকাবো শীতকালে যে যাতে তোমার এলাকা না ডুবে। আরেকটা পয়েন্টের কথা বলি, সেটা হলো যে এই দুই ব্যারেজ ফারাক্কা বা গঙ্গা ব্যারেজ করার আগে ব্রিটিশ আমলে ব্রিটিশ উইলকক্স সাহেব উনি বলেছিলেন একটা ব্যারেজ করার জন্য, সেটা ছিল জলঙ্গির কাছে। জলঙ্গিটা হলো যেখানে আমাদের দুই দেশের যে সীমানা, কুষ্টিয়াতে যেখানে সীমানা, সেখানে করলে ওই পোর্টের উপকার হতো, এদিকে উপকার হতো। আমাদের লক্ষ্য হলো সুন্দরবন, ভারতেরও লক্ষ্য সুন্দরবন। ওদের যে আন্তঃনদী সংযোগ খাল আছে তার মধ্যে একটা খাল সুন্দরবনের দিকে, যে সুন্দরবনে পানি দিতে হবে, বুঝছেন? তো সুন্দরবন যখন আমাদের লক্ষ্য, দুই দেশের উপকার যখন আমাদের লক্ষ্য, এবং বিহারের নীতিশ কুমার যখন ফারাক্কা ব্যারেজ তুলে দিতে বলছেন, ওটা তুলে দাও, তুলে দিয়ে আমরা দুজনে ওই জায়গায় করি। দুই দেশই যখন কোঅপারেট করবে তখন ওই বর্ডারে ওখানে করি, করলে পরে আমার জিকে প্রজেক্টও সেচ পাবে, সুন্দরবনও পানি পাবে, কারোর কোনো ক্ষতি হবে না। বিহার থেকে বহু দূরে পোর্ট আছে, যেটা সে পোর্টটা পোর্টে পানি যাবে, ওখানে ওই জলঙ্গি দিয়ে একটা ভালো ই আছে, পথ আছে, চ্যানেল আছে, সবারই উপকার হবে। আসেন না আমরা একটা বুদ্ধি করে, দুই পরামর্শ করে আমরা একটা যৌথ উদ্যোগের একটা ব্যবস্থা করি। শেষ পর্যায়ে আপনি বলেন, উনি তো এতদিন পর্যন্ত বললো যে আমরা হ্যাঁ এই জায়গায় যদি আমরা আসি তাহলেও তো আমাদের একটা ভালো, সেটা না, সেটা যে নতুন প্রজেক্ট করতে হবে তা না, মানে পানির সমস্যার সমাধান হতেই হবে, যেটা বলতে। এখন আপনাদেরকে যেটা বলি আমি, সেটা হলো জাতিসংঘ থেকে 2030-এর ভিতরে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল ফিক্স আপ করা হয়েছে। সেটা হলো টেকসই উন্নয়ন। টেকসই উন্নয়নের ভিতরে কিন্তু টোটাল ম্যানেজমেন্টের কথা বলেছে। টোটাল ম্যানেজমেন্টে না আসলে, বিচ্ছিন্নভাবে কোথাও প্রবলেম সলভ করলে কিন্তু টোটাল সমস্যাটার সমাধান হবে না। তো সেইখানে যেতে হলে সেইখানে আমাদের যেতে হবে এখন, এবং সেটার জন্য তাগিদ দেওয়া হয়েছে। এবং সেটা সমাধানের জন্য এই পানিকে আরও পপুলারাইজ করার জন্য, বিশ্বকে নেতৃত্ব দেওয়ার জন্য 12 জনকে নিয়ে যে একটা কমিটি করা হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী বাই নেম ওটার মেম্বার আছেন। এবং সেই ক্ষেত্রে আমরা আমাদের পক্ষ থেকে সব ধরনের ডিপ্লোম্যাটিক, রাজনৈতিক, এমনকি আপনি এই যে আজকে যে পপুলার পার্টিসিপেশন এনশিওর করার জন্য আমরা যেটা করলাম, আজকে তো বিশ্ব পানি দিবস, এটা কিন্তু শুধু রাজধানীতে করি নাই আমরা, এই বছর থেকে আমরা চালু করলাম, প্রত্যেকটা জেলাতে হয়েছে, প্রত্যেকটা উপজেলাতে হয়েছে। পানি নিয়ে আমরা এখন সবসময় এই ক্যাম্পেইনের মধ্যে থাকলে কি মানুষের ভিতরে অ্যাওয়ারনেস ক্রিয়েট হবে, এতে করে আভ্যন্তরীণ সমস্যা যেভাবে সমাধান হবে একটা জনমত পাবে, এবং বেসিন ওয়াইজ আঞ্চলিক ভিত্তিতেও এই সমস্যার টোটাল সলিউশন কিভাবে হবে সেটারও একটা পথ আসবে। এবং তার সাথে যোগ হচ্ছে জলবায়ু সমস্যাটা সমাধান করতে হলে কিন্তু এককভাবে কেউ সমস্যার সমাধান করতে পারবে না। আগে আমরা যে প্রবলেমটা ছিল যে বাইল্যাটারাল করতে যে অনেক কিছু করতে পারতাম না, এখন যখন জাতিসংঘ থেকে একটা উদ্যোগ নেওয়া হবে গ্লোবাল পার্সপেক্টিভে, তখন কিন্তু একটা সমাধানের পথ বেরিয়ে আসবে। এবং প্রকৃতির চাইতে সায়েন্টিফিক কেউ কিন্তু নাই। প্রকৃতিকে যে কোনোভাবে বাধাগ্রস্ত করলে একভাবে না একভাবে ক্ষতিগ্রস্ত হয়, যেটা আপনি ওই ইন্ডিয়ার ক্ষেত্রে আপনি শুনতে পাচ্ছেন। এবং এই জন্য আমাদেরকে সবার বাঁচার স্বার্থে, সবার উন্নয়নের স্বার্থে একটা টোটাল সলিউশনে আসতে হবে, এবং সেটা ইনশাল্লাহ আসবে, এবং সেটার কোনো বিকল্প নাই, সামনে সবাই বাঁচতে হবে। তো সময় শেষ হয়ে গেছে, আমরা আশা করি যে ভালো কিছু হবে। আমরা সেই আশা করি। ধন্যবাদ স্টুডিওতে আসার জন্য। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়, দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।